সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। জয়েন করছি আমাদের আজকের যে জনপ্রিয় অনুষ্ঠান, আপনারা জানেন TVN24 নিউজ নেটওয়ার্কের দ্য ভিউজে। আমি আছি আপনাদের সঙ্গে মিসবাহুজ্জামান। আজকে যে বিষয়টি আমরা নিয়েছি, আপনারা জানেন গত সপ্তাহে আমরা এই বিষয় নিয়ে আলাপ করেছি। যারা ইমিগ্রেশনের সমস্যায় আছেন, যাদের আনডকুমেন্টেড, যাদের স্ট্যাটাসের সমস্যা, কাউকে যদি আটক করা হয় তার প্রিভেনশন কী নেওয়া উচিত, পরবর্তীকালে কী করতে হবে, সেই সব বিষয়ে আমরা গত সপ্তাহে অনেক কিছু আলাপ হয়েছে। এটারই আমরা ধারাবাহিকতা আজকেও আমরা এটা কন্টিনিউ করব। আমার সঙ্গে আছেন অ্যাটর্নি রঞ্জা বোস, যিনি সবসময় আমাদেরকে সাহায্য করে থাকেন, আমাদের ইয়াং এবং অত্যন্ত একজন দক্ষ অ্যাটর্নি, ভেরি ইমার্জিং পাওয়ার বলতে পারবো। আমাদের এই অ্যাটর্নি জগতে যারা আছেন ইয়াং, তাদের মধ্যে রঞ্জা ইজ ওয়ান অফ দেম। সো সো নাইস অফ ইউ রঞ্জা, আপনি আমাদের সঙ্গে জয়েন করেছেন গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আছেন আমাদের সঙ্গে নিকি রিয়াদ। নিকি রিয়াদ আছেন গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের আরেকজন কর্মকর্তা, অত্যন্ত সাবলীল, সবসময় আমাদেরকে যিনি সবসময় সাহায্য করে থাকেন। নিকি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সংযুক্ত হওয়ার জন্য। আর যারা আমাদের সঙ্গে ফেসবুকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন তাদের জন্য ধন্যবাদ। অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট লিখবেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা প্রশ্ন রাখবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, অ্যাকোমোডেট করার চেষ্টা করব। আর যারা সরাসরি সংযুক্ত হতে চান 6463079828 এই নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন। এবং পরবর্তীতে যারা আমাদের অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে, ইউটিউবে যারা যুক্ত হবে, অবশ্যই আপনারা রেজিস্টার করতে ভুলবেন না। এবং আপনাদের মন্তব্য আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা আর দেরি করব না, আমরা আমার মূল পর্বে চলে যাব। অ্যাটর্নি রঞ্জা, হোয়াট ইউ হ্যাভ, আপনার কাছে আজকে কি তথ্য আছে? এবং লেটেস্ট গতবারে যে আমরা আলাপ করেছিলাম, যে আমাদের যেভাবে ধরপাকড় হচ্ছে বা যাদেরকে আটক করা হচ্ছে তাদের যে কি করণীয়, এবং পরবর্তীতে এখন কি কি প্রিভেনশন নেওয়া উচিত, যারা এইসব ঝামেলার মধ্যে আছেন বা যারা এই এই ক্যাটাগরিতে আছেন, বলবো যে যাদের এই স্ট্যাটাস নিয়ে বেশ উদ্বিগ্ন। এবং আমরা দেখছি যে কমিউনিটিতে একটা বিশাল বড় একটা বেকমের মতো বিল্ড আপ হয়েছে, মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে, স্টুডেন্টরা বলেন, ইভেন যারা গ্রিন কার্ডধারীরা আছেন তারাও আতঙ্কের মধ্যে আছেন, দেশে যাবেন কি যাবেন না, অনেক কিছুরই প্রশ্ন। এয়ারপোর্টেও নাকি অনেক সমস্যা হচ্ছে মাঝে মধ্যে। আপনি ভালো বলতে পারবেন, আপনারা যেহেতু ল ফার্মে আছেন এবং আপনারা ডিল করেন প্রতিনিয়ত সেইগুলো থেকে আমরা আপডেট আশা করবো আপনার কাছ থেকে। এবং নিকি আরও ভালো বলতে পারবে, আপনি তো অবশ্যই এটা ডেইলি ডিল করেন। সুতরাং দর্শক আপনাদের দিকে তাকিয়ে আছে, এবং TVN24 নিউজ নেটওয়ার্কের অত্যন্ত একটা বলিষ্ঠ পদক্ষেপ হচ্ছে আমাদেরকে বস্তুনিষ্ঠ তথ্য দেওয়া, আমাদের দর্শকদেরকে আমাদেরকে অভিহিত করা যে আমরা কোন পর্যায়ে আছি। এবং এই ইমিগ্রেশন যে এই বিষয়টি একটি ভাইব্রেন্ট বিষয় রাইট নাও, ইট ইজ এ টক অফ দ্য টাউন, শুধু আমি বলতে পারি। তো আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা, এবং দর্শকরাও তাকিয়ে আছে, আপনারা কিছু সুখবর দিবেন এবং গাইডলাইন দিবেন যাতে তারা পরবর্তীতে নিজেকে প্রিভেন্ট করতে পারে। ধন্যবাদ। ফ্লোর আপনাদের কাছে। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি আপনি ঠিক বলেছেন, ভীষণ কারেন্ট আর হট টপিক আর কোয়াইট কন্ট্রোভার্সিয়াল ইয়েস। এই টপিকটা। হ্যাঁ, তো আমি সেটাই বলবো, এখানে এখন আমাদের কাছে অনেক টাইপের আমি নিউজ পড়ছি, অনেক টাইপের সোশ্যাল মিডিয়াতে অন্য লয়ারদের থেকে অনেক রকম পোস্ট পড়ছি। আর এরকম পড়া আমি পড়ছি কি, ইনফ্যাক্ট যে স্টুডেন্ট ভিসায় যারা আছে তাদেরও মানে ছোট ছোট জিনিসের জন্য ওরা মানে ডিপোর্ট করে দিচ্ছে। 10 বছরের আগের হয়তো একবার অ্যারেস্ট হয়েছিল আর পুলিশ বেসে ওদের ফিঙ্গারপ্রিন্ট আছে, তাদেরও উঠিয়ে ওরা মানে স্টুডেন্ট ভিসাটা ওরা ক্যান্সেল করে দিচ্ছে, যে টার্মিনেট করতে পারে সেটা করে দিচ্ছে। আর ছোট ছোট পার্কিং মানে গাড়ির ভায়োলেশনের জন্য সেটাও ওরা আমি পড়ছি সোশ্যাল মিডিয়াতে কি ওটার জন্য ওরা স্টুডেন্ট ভিসাটা ক্যান্সেল করে দিচ্ছে। তো আমি দর্শককে সেটাই বলবো, আপনার গ্রিন কার্ড থাকুক স্টুডেন্ট ভিসা থাকুক, এখন প্লিজ আপনার যদি একটা পার্কিং টিকিটও পড়ে আপনি ওটা মানে ইনস্ট্যান্টলি পে করে ফেলুন। আপনার যাতে কোনো রেকর্ডেও কিছু না থাকে যেটা গভর্নমেন্ট ইউজ করতে পারে কি আপনাকে ডিপোর্ট করার জন্য। আপনি বলছেন যে পার্কিং টিকিট ভায়োলেশন যেটা আছে, যদি আনপেইড থাকে তাহলে আনপেইড থাকলে ওটা রেকর্ডে থেকে যায়, এবং যার জন্য এটা পরবর্তীতে তাদের জন্য সমস্যা হয়ে যায়। তো অনেকে আবার টিকিটটা অনলাইনে পেমেন্ট করার জন্য অনেকে ঝামেলা মনে করে, বা অনেকে মেইলিং করতে ভুলে যায়। তো ইন দ্যাট কেস আপনি যেটা সাজেশন দিচ্ছেন আমাদের দর্শক শ্রোতাদেরকে, বা যারা স্টুডেন্টরা আছেন বা যারা অন্যান্য পর্যায়ে আছেন, যে
আপনার কোনো টিকিট যদি আপনার ইস্যু হয় ওনাদের এগেনস্টে, গাড়ির প্লেট নাম্বারের এগেনস্টে, তো ওটা যত দ্রুত সম্ভব পরিশোধ করা উচিত ফাইনটা, ঠিক আছে না? হ্যাঁ তা এখানে তো আবার অনেকে আছে যারা নট গিলটি ফরে ক্লেম করে, নট গিলটি, দ্য নট গিলটিতে আপনি সাবমিট করতেই পারেন। এখন যদি কোর্টে যে হিয়ারিংয়ে না যায় তখন তো আরেক সমস্যা হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। জি জি। তো নিকি, আপনার কাছে কি তথ্য আছে? আপনার অফিসে তো আপনি জি জি প্রতিনিয়ত এগুলো ডিল করছেন, তো আপনার কাছে কি তথ্য আছে? হ্যাঁ 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 অ্যাটর্নি রঞ্জা যেমন বললেন, আসলে ছোটখাটো যত রকমের কোনো কিছু থেকে থাকে আপনারা কোনো কিছু পেন্ডিং রাখবেন না, সব কিছু একদম পেড অফ করে দিবেন। পার্কিং টিকিট থেকে শুরু করে আমাদের একটা ঘটনাও আছে, পার্কিং টিকিট না, সাবওয়েতে উনি টিকিট ছাড়া ঢুকতে চেষ্টা করেছিলেন অথবা ঢুকে গিয়েছিলেন, পরে ওখানে পুলিশ দেখে ওনাকে অন দ্য স্পট টিকিট দিয়েছে। তো সেই ক্ষেত্রে উনি খুব ভয়ের মধ্যে আছেন। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সাজেস্ট করবো যে প্লিজ এই ধরনের কাজগুলো করবেন না, টিকিট ছাড়া সাবওয়েতে ঢুকে যাওয়া। এটা তো একটা বড় ছোটখাটো বড় অফেন্স। আসলে হ্যাঁ, এটা তো একটা বড় অফেন্স। তো যাদের মানে যারা আপনারা সিটিজেন হননি, গ্রিন কার্ড হোল্ডার অথবা গ্রিন কার্ডের প্রক্রিয়ার মধ্যে আছেন, স্টুডেন্ট ভিসা নিয়ে আছেন অথবা ভিজিটর ভিসা নিয়ে আছেন, আপনারা যারাই আছেন যেই ভিসায়, খুবই সতর্কতার সাথে চলবেন এবং চেষ্টা করবেন যেন কোনো রকমের ছোটখাটো ক্রাইম যেন আপনাদের না থাকে। আমাদের একজন ক্লায়েন্ট এসছে, উনি গ্রিন কার্ড হোল্ডার, ওনার শপ লিফটিং এর হিস্ট্রি আছে, সেটার জন্য উনি কমিউনিটি সার্ভিস করেছেন, ফাইন দিয়েছেন, তারপরেও উনি এখন ভীত সন্ত্রস্ত যে কি হবে। তো জি। আসলে আমরাও বলতে পারছি না যে এই ধরনের ছোট খাটো ক্রাইম গুলাতে কি হতে পারে, এটা আমরাও বলতে পারছি না। তারপর আপনারা সাবধানে থাকবেন এবং সবকিছু ক্লিয়ার করে রাখেন, এখন কোনো কিছু যেন আপনাদের বাকি না। ধন্যবাদ নিকি এবং রাঞ্জা। আরো অনেক কিছু, অনেক আমরা তথ্য পাচ্ছি, তারা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ করছে, আপনার মোবাইল চেক করছে, সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা কোথায় লাইক দিচ্ছেন, কোথায় আপনার কমেন্ট করছেন, কোথায় আপনার রিয়েক্ট করছেন, সেগুলোর উপরও তারা নাকি নজরদারি রাখছে। সো এটা একটা বিশাল একটা সমস্যার মধ্যে সবাই পড়েছে। অনেকের ফেসবুক আইডি, আপনার আপনার টুইটারের হ্যান্ডেল, তারপরে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সব কিছু মিলিয়ে একটা মানে বিশাল নজরদারি চলছে এখন। যারা বাইরে থেকে আসতেছেন, এখানে যারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করছেন, ইমিগ্রেশনের ডিপার্টমেন্ট বা এয়ারপোর্টেও অফিসাররা অনেক কিছু তথ্য জানতে চাচ্ছে, তাদেরকে সন্দেহ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো এলিগেশন যদি আগে থেকে থেকে থাকে সেই ক্ষেত্রে তো অবশ্যই সমস্যা থাকবেই। তো এখানে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আমি একটা প্রশ্ন নিচ্ছি, এক ভদ্রলোক, ওনার নাম হচ্ছে ইমতিয়াজ আহমেদ। উনি জানতে চাচ্ছে, আমার যার সাথে বিয়ে হবে উনি গ্রিন কার্ড হোল্ডার, আমরা যদি ভিডিও কলের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করি, তারপর যদি আমার জন্য ভিসা প্রসেসিং করে, তাইলে ভিসা পেতে কি কোনো প্রবলেম ফেস করতে হবে? তো এটা ডিপেন্ড করছে কোথায় ম্যারেজটা রেজিস্টার্ড হচ্ছে। বাংলাদেশে যদি অ্যালাউ করে অনলাইন, থ্রু অনলাইন ম্যারেজ, তাহলে করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ইমতিয়াজ সাহেব, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আরেক ভদ্রলোক বাবুল মিয়া, উনি ফেসবুকে শুনতে পাচ্ছেন, উনি বলছেন ডিফেন্সিভ অ্যাসাইলাম কিভাবে করা যাবে, এটা সম্বন্ধে যদি আমাকে একটু ধারণা দিতেন। ডিফেন্সিভ অ্যাসাইলাম। হ্যাঁ, তো ডিফেন্সিভ আর অ্যাফার্মেটিভ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে আপনি কোথায় অ্যাপ্লাই করছেন আর আপনার মানে স্টেটটা কি। তো আপনি যদি অলরেডি কোর্টে আছেন, তাহলে আপনি যদি অ্যাসাইলাম অ্যাপ্লাই করছেন থ্রু কোর্ট, তাহলে সেটাকে ডিফেন্সিভ অ্যাপ্লিকেশন বলে, কেননা আপনি অলরেডি কোর্টে, আপনাকে গভর্নমেন্ট অলরেডি ডিপোর্ট করতে চেষ্টা করছে, ওই জন্য আপনি নিজেকে ডিফেন্ড করার জন্য অ্যাসাইলামটা ফাইল করছেন। কিন্তু অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম হচ্ছে আপনি কোর্টে নেই, আপনাকে কেউ কিছু ধরেনি, আপনি নিজেই ইউএসসিআইএস এর কাছে গিয়ে আপনি অ্যাসাইলাম চেয়েছেন। জি জি, ধন্যবাদ ধন্যবাদ রাঞ্জা এবং নিকি। আমাদের অনেক প্রশ্ন আসছে, আশা করি টেলিফোনে যুক্ত আছেন। কে আছেন টেলিফোনে, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কথা শোনা যায়? জি ভাইয়া, আপনার প্রশ্নটা, নাম বলে কোথা থেকে করছেন ফোন, এবং নাম বলে প্রশ্নটা করুন ভাইয়া।
জি জি, আমি ইলিয়াস বলতেছি আলবেনি থেকে। জি, ভালো আছেন? জি 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 বলুন ভাইয়া। জি, আমার কোয়েশ্চেনটা একটু বড়। আমি ফেসবুকে করছিলাম, বাট মনে হয় আমার কোয়েশ্চেনটা বড়, এর জন্য নেওয়া হয় নাই। আমি বারবার করছিলাম 2-3টার সাথে। তো আমার কোয়েশ্চেন হলো, অ্যাসাইলাম কেস উইন হওয়ার পরে যে বন্ডের যে মানি, ওইটা কি অটোমেটিকলি স্পন্সরের কাছে চলে যায়? যদি না যায়, তাইলে কি, যদি স্পন্সর পাওয়ার অফ অ্যাটর্নি দেয় আমাকে, তাইলে কি আমি এটা উইথড্র করতে পারবো? মানে টাকাটা কি ব্যাক পাবো, না স্পন্সরকে নিয়ে আমাকে ফেডারেল প্লাজাতে যেতে হবে? এইটাই আমার কোয়েশ্চেন। ধন্যবাদ ধন্যবাদ। রাঞ্জা এবং নিকি, জি, আপনি বুঝতে উনি পেরেছেন প্রশ্ন না? হ্যাঁ, ওনার উনি ওনার প্রশ্ন ওনার করেছেন অ্যাসাইলাম উইন করার পর উনি যে আগে বন্ড দিয়ে ঢুকেছিলেন এই দেশে, মানে সেই সময় সেই মানিটা কি পাওয়া যাবে কিনা, সেইটা কিভাবে উনি পেতে পারেন, এটাই উনি জানেন। আপনি অলরেডি বন্ডটা পে করে ফেলেছেন ওনাকে রিলিজ করার জন্য, তারপর ওরা অ্যাসাইলাম জিতেছে, তাহলে আপনি পাবেন না? না, যদি আপনি ডিটেনশনে থাকেন তখন আপনার বন্ডের পে করার ছিল, আর তখন আপনি মেন করেছেন, তাহলে আপনাকে বন্ডটা পে করতে হবে না। কিন্তু একবার আপনি যদি বন্ড পে করে থাকেন তাহলে আর পাবেন না। জি, আসলে বন্ডের মানি আর পাওয়া যায় না। বন্ডে হ্যাঁ, মানিটা এটা নট রিফান্ডেবল আই বিলিভ না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা ওরাই রিটার্ন করে ফেলে না? হুম। জি জি জি। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, ওয়ালাইকুম সালাম ভাই, কোথা থেকে ফোন করছেন, নাম কি আপনার? জি, আমি ব্রোঞ্জ থেকে রহমান দেখছিলাম। জি রহমান ভাই। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি এখানে অ্যাসাইলাম কেস উইন করছি, তো আমি গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করছি, গ্রিন কার্ডটা এখনো আমার আসে নাই। আর হচ্ছে আমি আবার এখানে বিয়ে করছি, আমার ওয়াইফ সিটিজেন এখানে। জি কিন্তু আমাদের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমার ওয়াইফের সাথে আমার একবার একটু ঝামেলা হয়েছিল। তো সে পুলিশ কল করে এবং পুলিশ আমাকে নিয়ে যায়, কিন্তু আমার কোনো মামলা কিংবা কোনো কিছু হয় নাই, আবার ছেড়ে দিয়েছে আমাকে। তো এটাতে আমার কোনো সমস্যা হবে কিনা? রাঞ্জা এবং নিকি, নিকি আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, আপনি কতদিনের জন্য পুলিশ কাস্টডিতে ছিলেন? না, কয়েক ঘন্টার জন্য ছিলাম। কয়েক ঘন্টা। আচ্ছা, অ্যাটর্নি রঞ্জা উনি প্রশ্ন করছেন, উনি অ্যাসাইলাম উইন করেছেন, গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, হাতে এখনো পাননি। ইন দ্য মিন টাইম উনি বিয়ে করেছেন, ওয়াইফ হচ্ছে সিটিজেন। তো ওনার একটা সমস্যা ছিল, ওয়াইফের সাথে সমস্যা হওয়ার কারণে একবার পুলিশ কল করা হয়েছিল এবং পুলিশ ওনাকে ধরে নিয়ে যায় কয়েক ঘন্টার জন্য। এখন এটা কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, যেরকম আগে নিকি বললো, আমরাও এক্স্যাক্টলি জানি না এটা কি, টু হোয়াট এক্সটেন্ট ওরা এইগুলো এনফোর্স করছে। আপনার যদি চার্জেস নেই, ও আপনি কোর্টে যাননি, চার্জ হয়নি, তাহলে কম চান্স আছে আপনার ওঠানোর। কিন্তু আমরা যা শুনছি নিউজে, এখন কিছু বলা যাবে না। আমি একটা আপনাকে অ্যাডভাইস দেবো, আপনি প্লিজ প্যানিক করুন না। জি প্যানিক ইজ হাফ দ্য ইস্যু আর কি। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আশা করি আপনার উত্তর পেয়েছেন রহমান ভাই। আমাদের পরবর্তী কলার কে আছেন, যদি থাকেন আপনি অবশ্যই আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভাই, আমি মিশিগান থেকে আলী বলতেছি। আলী ভাই, আমার- আসসালামু আলাইকুম। বলেন আপনার কি উত্তরটা, আপনার প্রশ্নটা কি বলেন ভাইয়া? আমার প্রশ্ন হচ্ছে দুজন অ্যাটর্নির কাছেই, যে আমার ছেলে এখানকার সিটিজেনশিপ, জি সে বাংলাদেশে যে বিয়ে করছে, জি আসার পরে ওর ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছে। জি আমরা অ্যাপ্লাই করার পরে যে ফিটা আনে অ্যাপ্লাই, ওটা আমরা পে করছি, ওটা আমাদের কাছে সিটি পাঠাইছে। জি এখন সমস্যা হচ্ছে কি, যে আমার ছেলে ওরে ইমেল দেখতেছে, ওটার মানে ডিসিশন নেওয়ার জন্য ওরা 6 মাস দেখাচ্ছে। এখন হচ্ছে আমার ফ্যামিলির যে আমার যে ওয়াইফ, উনি খুবই অসুস্থ, ওনার হাই ডায়াবেটিস টাইপ 2, হাই ব্লাড প্রেশার, ওনার শোল্ডার পেন, অলরেডি উনি হোম কেয়ারও নিচ্ছেন। এখন আমি যদি ডাক্তার থেকে কোনো একটা লিখিত আবেদন করি ইউএসসিআইএস এ, তাহলে কি আমার ছেলের ওয়াইফকে কি তড়িৎ গতিতে কোনো কিছু সমাধান করা যাবে আসার জন্য? আপনার ছেলে যে ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, ওটা কতদিন আগে? কবে, এটা কবে করা হয়েছে? এটা ওটা করছি জুলাই 6 তারিখ 2024 এ। জুলাই 6, 2024? 2024। হ্যাঁ। জি। আচ্ছা।
তো অ্যাটর্নি নিকি আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছেন হ্যাঁ। নাকি হেল্প করা লাগবে? ওনার প্রশ্ন হচ্ছে ওনার ছেলে সিটিজেন, তারপর উনি বিয়ে করেছেন বাংলাদেশে গিয়ে, তারপর ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন গত বছরের জুলাইয়ে। তো এখন উনি ভিসা ফিও পে করে দিয়েছেন, কিন্তু এখনো দেখাচ্ছে ডিসিশন আসতে আরো 6 মাস লাগবে। তো ইন দ্য মিন টাইম ওনার ওয়াইফ মানে ছেলের মা খুব অসুস্থ, অনেক ধরনের অসুস্থতা আছে। তো এখন উনি জানতে চাচ্ছেন যে ওনার ওয়াইফের মেডিকেল রিপোর্ট দিয়ে কি কোনোভাবে ছেলের বউকে তাড়াতাড়ি আনানো যাবে কিনা। হ্যাঁ, আপনি একটা লেটার পাঠাতে পারেন আপনার ওয়াইফের মেডিকেল রিপোর্ট দিয়ে, জিজ্ঞেস করতে পারেন কি একটু এক্সপার্টাইট করুন। কিন্তু ওটাই আপনার অপশন আছে, শুনবে না শুনবে। ওদের কাছে 1000টা এরকম অ্যাপ্লিকেশন আছে, 1000টা স্পেশাল কেস এমার্জেন্সি হতে পারে। তো এই জন্য আপনি ট্রাই করতে পারেন। ট্রাই করতে পারেন। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ। তো আলী ভাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন উনি যেটা অ্যাটর্নি রাঞ্জা বললেন, যে এই ধরনের অ্যাপ্লিকেশন অনেক কিউতে আছে অথবা অনেক পেন্ডিংয়ে আছে, এই ধরনের অহরহ পাচ্ছে ওনারা প্রতিনিয়ত, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্টেট থেকে ওরা পাচ্ছে। তো ওদের কাছে ওইটা প্রেশার আছে, আপনি ট্রাই করে দেখতে পারেন। বাট আমার মনে হয় যে অ্যাটর্নি রাঞ্জা, আমার মনে হয় উনি যদি একজন অ্যাটর্নি লয়ারের মাধ্যমে যায়, সেই ক্ষেত্রে কি কোনো মনে হেল্প হবে? হ্যাঁ, লয়াররা ভালো করে একটা লেটার বানাতে পারবে, আমরাও বানাতে পারি আপনার জন্য। জি আর মেডিকেল রেকর্ডটা অ্যাটাচ করে এক্সিবিট ভাবে। জি 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 জি, ধন্যবাদ ধন্যবাদ। আহ, এখানে আরেকজন আমাদের সোশ্যাল মিডিয়া থেকে একটা প্রশ্ন দিতে হচ্ছে, হুসেইন আহমেদ কাউসার, উনি বলছেন আন্ডার এইজ এর কেস উইন হওয়ার পর এইজ 22 হয়ে গিয়েছে, তো এতে কি গার্ডিয়ানের সাথে থাকতে হবে, বা গার্ডিয়ানের কি কোনো কিছু লাগবে? কোন ক্যাটাগরিতে উনি আছেন সেটা জানতে চাই। এটা তো উনি উল্লেখ করেন না এখানে অবশ্য। সে আমার মনে হয় এটা উল্লেখ করে না। সিজ হতে পারে, অন্য সিজ হতে পারে, F4 ক্যাটাগরি হতে পারে। F4 ক্যাটাগরি হতে পারে মোস্ট লাইকলি। আমার মনে হচ্ছে যদি উনি মেনশন করেন, হোসেন ভাই আপনি যদি আমাদের কথা শোনেন, তাহলে যদি আপনি আনসার করতেন ফেসবুকে, তাও আমি এটা বলে দিতে পারতাম। বাট আমি ঠিক ক্লাসিফাই করতে পারছি না আমরা আপনি কোন ক্যাটাগরিতে, মানে এটা F4 ক্যাটাগরি আমার মনে নাকি হচ্ছে সেজ। সেজ। আচ্ছা, যদি সেজ হয়ে থাকে তাহলে তার কি করবে, গার্জিয়ানের কি এখানে কি করণীয়? হ্যাঁ, আপনার গ্রিন কার্ড যখন অবধি আপনি পাবেন না, আমি সাজেস্ট করবো আপনি গার্ডিয়ানের সাথে থাকুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে আন্ডার এজে এটা একটা বিষয় গেল। আমরা চলে যাচ্ছি আবার আমাদের টেলিফোন মোডে। ফোন ও লাইভে কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত? ভাই নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমি এমডি আশরাফুল ইসলাম বলছি, ব্রঞ্জ থেকে। জি আশরাফ ভাই। আমার প্রশ্ন হচ্ছে, আমি বর্ডার ক্রস করে আসছি। জি। তো আমি পলিটিক্যাল মামলায় উইন হয়েছি, গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি। আপনার আজকে 19 মাস চলতেছে। ট্রাভেল ডকুমেন্টটা আবার পাইছি, ওটা এক্সপায়ার হবে সেপ্টেম্বরে। তো এখন আমি কি গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করব নাকি ট্রাভেলের জন্য আবার আবেদন করবো? আমি তো কিছু বুঝতেছি না, কারণ আমার ট্রাভেলটাও এক্সপায়ার হয়ে আসতেছে, আর গ্রিন কার্ড কবে আসবে এটাও বুঝতেছি না। অলরেডি 19 মাস হয়ে গেছে। এটা হচ্ছে আমার প্রশ্ন। ওয়ার্ক পারমিটও কি এক্সপায়ার করবে? ওয়ার্ক পারমিটটা আমার 2029 সালে এক্সপায়ার হবে। উনি জানতে চাচ্ছেন, উনি অ্যাসাইলাম উইন করেছেন, গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, 19 মাস চলছে। উনি ট্রাভেল ডকুমেন্টও পেয়েছিলেন, কিন্তু ইন দ্য মিন টাইম এটা আবার এক্সপায়ার করে যাচ্ছে। এখন গ্রিন কার্ড আসার আগে কি উনি ট্রাভেল ডকুমেন্টের জন্য আবার অ্যাপ্লাই করবেন কিনা? শিওর। অনেক প্রসেসিং টাইম ডিলে হচ্ছে, আপনি জানেন না কখন আপনি গ্রিন কার্ডটা পাবেন। অ্যাপ্লাই করে থাকুন আপনি। হ্যাঁ জি জি, ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া, আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। পরবর্তী কলার কেউ আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ ভাইয়া, আমি একটু আগে কল করেছিলাম, তো আমার মনে হয় একটু বুঝতে সমস্যা হয়েছে। জি বলেন। অ্যাসাইলাম কেস গ্রান্ট হওয়ার পরে আর কি বন্ড মানি, তো যতটুকু জানি যে ওইটা ব্যাক পায় বন্ড মানি। তো ওইটার ইকুয়েশন ছিল যে ওইটা কেমনে কি করতে হবে বন্ডের মানি অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার পরে। জি, আমি একটু আপনি হোল্ড করুন। অ্যাসাইলাম যে অ্যাকর্ডিং টু আমাদের অ্যাটর্নি, বিজ্ঞ অ্যাটর্নি এবং আমাদের যে প্যারালিগাল আছেন ওখানে, ওনারা বলছেন যে একবার অ্যাসাইলাম গ্রান্ট হয়ে গেলে, ওয়ান্স আপনি যদি উইন করে ফেলেন এটাকে, তাহলে
সেই ক্ষেত্রে ওরা এটা নন রিফান্ডেবল। ইফ আই এম নট মিস্টেকেন, রাঞ্জা ইউ ক্লারিফাই। বাট সবাই তো পাইছে, অনেক লোকজনের, আমি তো খবর নিলাম এটা, যে অনেকের সাথে জিজ্ঞেস করছি, অনেকে পাইছে এই জন্য আর কি। প্লাস আমার অ্যাটর্নিও যে আছে উনি বললো তো ওইটা রিফান্ডেড ওরা দেবে, মানে তো জাস্ট কনফার্ম করতে চাচ্ছিলাম। রাঞ্জা, নিকি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যে কথাগুলো বলছেন এটা কি রিফান্ডেবল না নন রিফান্ডেবল? স্যার আপনার অনেক জিনিসের উপর ডিপেন্ড করে। আপনি যদি অলরেডি রিলিজড হয়ে গেছিলেন আপনার অ্যাসাইলাম গ্রান্টের পরে, ইউজুয়ালি দেয় না বন্ড, কিন্তু সেটা তারও এক্সপ্রেশন আছে। আপনার যদি লয়ার বলছে কি আপনি বন্ড পয়সাটা পেয়ে যেতে পারেন, তাহলে আপনি লয়ারের সাথে আপনার প্রসেসটা ফলো করুন। আমার মনে হয় উনি যেটা বলছেন, ভদ্রলোক যে কথাগুলো বলছেন, এটা ক্যাটাগরি আছে কিনা? অ্যাসাইলামে তো আবার অনেক কিছু আছে। হ্যাঁ, না অ্যাসাইলামের ক্যাটাগরির উপর, বাট ডিটেনশনের টাইম জি এসবের উপর ডিপেন্ড জি করে। জি যেহেতু বন্ড ইজ ইনভলভ, এটা মনে হয় আমি আপনাকে বা ওনারা যেটা বলছেন, আপনারা যে বিজ্ঞ লয়ার আছেন ওনার সঙ্গে আপনি আলাপ করে দেখতে পারেন। আর যদি আপনি এদের সঙ্গে যোগাযোগ করতে চান, গেহিনী অ্যাসোসিয়েশনের সঙ্গে, অফকোর্স আপনি ইউ আর ভেরি মাচ ওয়েলকাম। তাদের 3টা জায়গায় কুইন্সে অফিস আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ ভাই। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন। আমার আম্মা আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন 2017-এ, ওটা F2B কেস, আনমেরিড সান। তো ওর কেসটা অ্যাপ্রুভ হচ্ছে 2021-এ এবং ওর পিওরিটি ডেট হচ্ছে মার্চে 2017-এ। বাট এখনো মানে ওরা কোনো ভিসা ফি বা কিছু দিতে পারছে না। যখন আমরা আপনার ওইটা, ভাইয়ের বয়স কত? ওর বয়স এখন প্রায় 29 বছর। সরি, 29 বছর। 29। নাই। আপনার আম্মা কি সিটিজেন? আম্মা সিটিজেন না, উনি গ্রিন কার্ড। গ্রিন কার্ড হোল্ডার। তাহলে রঞ্জা, উনি জানতে চাচ্ছেন ওনার মা গ্রিন কার্ড হোল্ডার, ওনার ভাই 29 ইয়ার্স ওল্ড, ওনার জন্য অ্যাপ্লাই করেছিলেন 2017। আর কতদিন লাগবে? আমরা যখন স্যার sign- আপনার টাইম লাগবে এখন। টাইম আপনি গিয়ে গুগলে গিয়ে ভিসা বুলেটিন চেক করুন, আপনার নিজের ক্যাটাগরিতে, আপনার ভাইয়ের ক্যাটাগরিতে গিয়ে দেখুন প্রায়োরিটি ডেট কি। প্রায়োরিটি ডেট যেখানে যেই প্রায়োরিটি ডেট, তার মানে সেই বছর অবধি ওরা অ্যাপ্লিকেশনটা প্রসেস করছে। টাইম লাগতে পারে একটু। টাইম লাগবে। হ্যাঁ, ওনারা তো 2017 অ্যাপ্লাই করেছেন, 2021-এ ওনার ইয়ে হচ্ছে, তো 21, সো আমি জানি না কতদিন সময় লাগবে। এটা ডিপেন্ডিং অন দ্য। এটা যেমন সময় লাগতো গ্রিন, যদি সিটিজেনের অ্যাডাল্ট চাইল্ড হয় তাদের 8 থেকে 10 বছর মিনিমাম লাগতো আগে। হ্যাঁ, এখন কতদিন লাগে? আর তারপর উনি তো সিটিজেন না, উনি তো গ্রিন কার্ড Green card holder, হোল্ডার, right, এটা right, সময় right. লাগবে। একটু সময় লাগবে, জি। হুম। ধন্যবাদ আর ভাই। ততদিন আপনার ভাইকে আনম্যারিড থাকতে হবে। জি, ধন্যবাদ আপনাদেরকে, এবং ভাই আপনার প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এখানে প্রবীর লোহা, উনি ফেসবুকে একটা কোশ্চেন করছেন, জয়েন্ট স্পন্সর কি রিলেটিভ ছাড়া অন্য কারোর কাছ থেকে নেওয়া যাবে? ইফ এনিওয়ান, ইফ দে ওয়ান্ট টু প্রসেস ফর দ্য জয়েন্ট স্পন্সরশিপ, সেই ক্ষেত্রে কি রিলেটিভ ছাড়া থার্ড পার্টি কারো কাছ থেকে নেওয়া যায় জয়েন্ট স্পন্সরশিপ? হ্যাঁ ইজ পসিবল? হ্যাঁ ও আচ্ছা, যে কেউ। যে কেউ দিতে পারে। আচ্ছা, তো প্রবীর, আপনি আশা করি আপনার উত্তর পেয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা আবারও যাচ্ছি ফোন লাইভ। কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হতে চান, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমার নাম জি। ফয়সাল মাহমুদ। আমার হিয়ারিং আছে এই মাসের শেষে ফেডারেল কোর্টে। জি, এখন আমার কোশ্চেন হচ্ছে, আমি কি আমার ইন পার্সন হিয়ারিং, যদি আমি কোর্টে যাই আমার কোনো কি সমস্যা হবে ইন পার্সনে? আপনার কি কোনো মাস্টার হিয়ারিং নাকি ফাইনাল হিয়ারিং? ফাইনাল হিয়ারিং। এটা কি অ্যাসাইলামের কেস? জি, অ্যাসাইলাম। অ্যাসাইলাম। কোন রকমের কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকলে, হ্যাঁ। আচ্ছা, অ্যাটর্নি রঞ্জা, উনি জানতে চাচ্ছেন ওনার ফাইনাল হিয়ারিং আছে এই মাসের শেষে, ওনার ইন পার্সন হিয়ারিং কোর্টে ওনার কি কোনো সমস্যা হতে পারে কিনা? হ্যাঁ, লাইকলি নট, কেননা আপনার যদি ধরো ডিনাই হলো, আপনার তবু আপিল করার চান্স থাকে, তো লাইকলি আপনার কিছু প্রবলেম হবে না। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি,
আমি আন্ডার 18 মারছিলাম, আমার গ্রিন কার্ড পাইছি। আমার আগামী মাসে সিটিজেনশিপের ইন্টারভিউ আছে জি লং আইল্যান্ড সিটিতে। এবার আমাকে যদি ওরা জিজ্ঞেস করে যে আমি কিভাবে গ্রিন কার্ড পাইছি, যেটা কি বলবো, থ্রু গার্ডিয়ানশিপ বলবো নাকি না সিজ বলবো? ওকে, দিস এ গুড কোয়েশ্চেন। রাইট, সুন্দর একটা কোয়েশ্চেন করছেন। উনি গ্রিন কার্ড পেয়েছিলেন সিজ। সিজের মাধ্যমে, জি, তাই জি। গার্ডিয়ানশিপ সিটিজেনশিপের ইন্টারভিউ আসছে সহসা, ওনাকে যদি জিজ্ঞেস করে কিভাবে গ্রিন কার্ড পেয়েছেন, কি বলবেন উনি? সিজ বলবেন না গার্ডিয়ানশিপ বলবেন? যা চাই বলতে পারেন আপনি। ওনার কাছে তো অবভিয়াসলি ইউএসসিআইএস এর কাছে সব রেকর্ড থাকবে, আপনি কিরম করে গ্রিন কার্ড পেয়েছেন, কোথা থেকে। তো ওদের কাছে সিজ বা গার্ডিয়ানশিপ যা চাই আপনি বলতে পারেন। জি, মানে হি হ্যাজ বোথ অপশন। সিজটা একটু টেকনিক্যাল টার্ম। জি গার্ডিয়ান, হ্যাঁ। হ্যাঁ গার্ডিয়ানশিপ জি। মাধ্যমে। ধন্যবাদ, ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আপনার ভয়েস পিছনে বন্ধ রাখুন, আপনার নাম এবং কোথা থেকে করছেন এবং আপনি আপনার প্রশ্নটা রাখুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শিলা বলতেছি জামাইকা থেকে। জি শিলা আপু বলেন। আমার কোশ্চেনটা হলো, আমি আমার ভাইয়ের জন্য 2009-এ অ্যাপ্লাই করেছিলাম অক্টোবর মাসে। জি। তো আমি জানতে চাচ্ছি আর কতদিন লাগবে? আপনি কি সিটিজেন? জি জি জি। ওকে। আচ্ছা, উনি 2009-এ 2009-এ উনি অ্যাপ্লাই করেছিলেন ভাইয়ের জন্য, আর কতদিন লাগতে পারে রঞ্জা, এটাই উনি জানতে চাচ্ছেন। আচ্ছা, 2009 F2 ক্যাটাগরি না না F4? F4 F4। F4 আমার মনে হয় এখন F4 ক্যাটাগরিতে আমার মনে হয় 2008 এর অ্যাপ্লিকেশন ওরা। এপ্রিল 2008 চলছে, তার মানে হ্যাঁ। হচ্ছে আরো বছর 1.5 বছর লেগে যাবে। আরো বছর লেগে যাবে। জি জি, ধন্যবাদ আপা, আপনাকে আপনি ফোন করেছেন, আশা করি উত্তর পেয়েছেন। ইন বিটুইন আমি আবার একটু সোশ্যাল হ্যান্ডেল যাচ্ছি, মনে কিছু নেবেন না, কারণ অনেকটাই আমাদেরকে অ্যাকোমোডেট করতে হচ্ছে। মাহমুদ মুর্শেদ খালেদ উনি প্রশ্ন রেখেছেন, আই গট মাই গ্রিন কার্ড থ্রু অ্যাসাইলাম, আই ওয়ান্ট টু গো নেপাল ফর এ মান্থ, ইজ ইট সেফ টু মুভ রাইট নাও? নোট, আই ডিডন্ট গেট ট্রাভেল ডকুমেন্ট অ্যান্ড I-94. উনি অ্যাসাইলাম উইন Okay, করেছেন। I'm repeating again for you guys. উনি অ্যাসাইলাম উইন করেছেন, গ্রিন কার্ডও পেয়েছেন, উনি নেপালে যেতে চাচ্ছেন। এখন যাওয়াটা ওনার জন্য, উনি কিন্তু কোনো ট্রাভেল ডকুমেন্টও পাননি, যাওয়াটা সেফ হবে কিনা। I-94 or yeah, he didn't get any document. So ট্রাভেল is it safe? আপনার গ্রিন কার্ড থাকলে ইট শুড বি সেফ, কিন্তু এখন অন্যরকম সময় চলছে। জি। আমি সাজেস্ট করব সিটিজেনশিপ হওয়ার পরে আপনি যা ট্রাভেলিং করার। And he's also moreover he is under asylum, you know. তার উপর হ্যাঁ, Asylum তো একটু কোয়েশ্চেন মার্ক থাকবেই। প্রশ্নের উত্তর হচ্ছে আসলে আগে নিয়মে, মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার আগে আপনার গ্রিন কার্ড থাকলে আপনি যেই দেশ থেকে অ্যাসাইলাম উইন করেছেন সেই দেশ ছাড়া অন্য যে কোনো দেশে যেতে পারতেন। জি। কিন্তু এখন সিচুয়েশনটা অন্যরকম, এখন যে কি হবে কেউ কিছু বলতে পারে না, সেই জন্য আপনার ট্রাভেল না করাটাই শ্রেয় হবে যতদিন পর্যন্ত আপনি পাসপোর্ট না পাচ্ছেন। ভেরি নাইস, ভেরি নাইস, খুব একটা গুড সাজেশন। মামুন ভাই, আমি জানি আপনি একটু যেতে যাচ্ছেন নেপালে ঘোরার জন্য বা ব্যক্তিগত কোনো কারণে, বাট এই মুহূর্তে আপনার জন্য একটু ঝুঁকিপূর্ণ হতে পারে, যেটা আমাদের বিজ্ঞ প্যানেলিস্টরা বলছেন। আমার মনে হয় এটা আপনি একটু মাথায় রাখবেন, কারণ এটা আপনার জন্যই, আপনার জীবনের ঝুঁকি নিয়ে যাওয়ার তো প্রয়োজন নেই এই মুহূর্তে, যদি একটু আরাম হেসে যান সেটাই ভালো হবে। শুভকামনা রইল ভাইয়া। দেওয়ান মালিক সাহেব জানতে চাচ্ছেন, অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার কতদিনের পর সিটিজেনশিপের জন্য আবেদন করা যাবে? গ্রিন কার্ড আপনি যদি পেয়ে গেছেন তাহলে 4 বছর আপনি গ্রিন কার্ডটা রেখে তারপর সিটিজেনশিপ আপনি অ্যাপ্লাই করতে পারেন সিটিজেনশিপের জন্য। 4 years। আফটার 4 years। এটা শুধু অ্যাসাইলামের জন্য, নর্মাল গ্রিন কার্ড পেলে 5 বছর। জি, তো দেওয়ান ভাই আশা করি আপনার উত্তর পেয়েছেন। আজকে আমরা প্রচণ্ড ফোনও লাইভে আছি, প্রচণ্ড কল, আমাদের সঙ্গে ফোনেও যুক্ত আছেন, অনেক কোশ্চেন আসছে ফেসবুকে। আমরা চলে যাচ্ছি আবার ফোনও লাইভে, অনেক দর্শক ইয়েতে আছেন, কিউতে আছেন। কি আছেন ভাইয়া, নাম বলে প্রশ্ন করুন। জি ভাই, মোহাম্মদ রহমান। আমার একটা কোয়েশ্চেন ছিল যে পিটিশনার ডাই, এই কেসটা কি ট্রান্সফার করা যায় কারো
অন্য কারো নামে। বুঝতে পারিনি ওকে, আমি প্রশ্নটা। বলছি রাঞ্জা এবং নিকি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। উনি ভাইয়ের প্রশ্নটা হচ্ছে, যদি কোনো পিটিশনার মারা যান সেই ক্ষেত্রে কি সাবস্টিটিউট স্পন্সরশিপ বা সাবস্টিটিউট কোনো কিছু অল্টারনেটিভ কোনো কিছু আছে? না, আনফরচুনেটলি যদি পেটিশন মারা যান তাহলে অ্যাপ্লিকেশনটা অ্যাবান্ডেন্ড হয়ে যায়। যদি অ্যাপ্রুভ হয়ে যায় আগে সেই ক্ষেত্রে? অ্যাপ্রুভ ডিপেন্ড কি অ্যাপ্রুভাল। আপনার 485 I-130 যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে 485 অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার গ্রিন কার্ড চলে আসবে। আমি বলছি, মনে করেন উনি অ্যাপ্লাই করেছেন, ওনার যার জন্যই ভাই হোক যার হোক অ্যাপ্লাই করেছেন, যে পিটিশনার যিনি অ্যাপ্লাই করেছেন উনি মারা গিয়েছেন, তো উনি জীবিত থাকা অবস্থায় এর আগে যদি এই কেস I-130 অ্যাপ্রুভাল হয়ে যায়, সেক্ষেত্রে কি ওই ওনার পিটিশনারের ক্ষেত্রে অন্য কেউ কি এটা লিড নিতে পারে, ওনার ছেলে হোক বা যেই হোক? রঞ্জা, আমি যদি একটু বলি যে জি। অনেক সময় যদি বাবা ছেলে মেয়ের জন্য করে থাকে, সেই ক্ষেত্রে বাবা মারা গেছে, সেই ক্ষেত্রে মা এটাকে টেক ওভার করতে পারে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। হ্যাঁ, জি। হ্যাঁ, এখন যদি ভাই বোনের জন্য করে সেইটাতে কিন্তু হবে না। হ্যাঁ, জি, জি। শুধুমাত্র বাবা ছেলেটা এটা মা হ্যান্ড নিতে পারবে। এটা জি। ডিপেন্ড করছে আপনার কে হু ওয়াজ দ্য পিটিশনার। জি, হ্যাঁ, পিটিশনার ঠিক কে বলেছেন, ছিল, ঠিক বলেছেন। যার জন্য করেছেন উনি কি ওনার বাবা যদি হয়ে হ্যাঁ। থাকে, সেই ক্ষেত্রে হয়তো বা একটা অল্টারনেটিভ অপশন থাকতে পারে। সেই জন্য আমি ভাই আপনাকে বিনীত অনুরোধ করব, আপনি একটা ল ফার্মে একজন ক্রেডিবল লয়ারের কাছে যাবেন, তাহলে তারা আপনাকে দিতে পারবে। অবশ্যই একটা আপনি সুপরামর্শ পাওয়ার আশা রাখি আমি। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম হচ্ছে সুহেল চৌধুরী। তো আমার প্রশ্ন হচ্ছে, আমার গ্রিন কার্ডে আর 17 মাস আছে, আর 17 মাস পরে আমার গ্রিন কার্ডটা এক্সপায়ার হবে। জি। আমি কি এখন এসে যেতে পারবো? আর আরেকটা প্রশ্ন, আমার গ্রিন কার্ড এক্সপায়ার হওয়ার কতদিন আগে আমি আবার রিনিউর জন্য অ্যাপ্লাই করব? ওকে, থ্যাংক ইউ। রাঞ্জা এবং নিকি, ওনার গ্রিন কার্ডের আর 17 মাস বাকি আছে এক্সপায়ার হওয়ার জন্য, আরও 17 মাস বাকি আছে। উনি কি এখন ট্রাভেল করতে পারবে, যেতে পারবে দেশে? আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি জানতে চাচ্ছে যে ওনার গ্রিন কার্ডে এক্সপায়ারি হওয়ার কতদিন আগে উনি আবার রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করতে পারবে? তো 17 মাস আছে। জি। তো ওনারা ডেফিনেটলি যেতে পারেন, অ্যাজ লং অ্যাজ ওরা 6 মাসের মধ্যে চলে আসেন। জি। জি। আর উনি দ্বিতীয় প্রশ্নটা ছিল নিকি, সেটা হচ্ছে যে উনি কতদিন আগে এটা রিনিউয়ালের প্রসেসটা করতে পারেন? 6 মাস আগেই করে ফেলা উচিত। 6 মাস মেয়াদ উত্তীর্ণ 6 মাস আগে উনি করলে এটা বেটার না? হ্যাঁ, তারপরে আবার বলে রাখি ভাই, এখন গ্রিন কার্ড নিয়ে আপনি দেশে গেলেও এখন অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে পারেন, প্রশ্নের সম্মুখীন হবেন। সো আমরা সাজেস্ট করছি গ্রিন কার্ড থাকা অবস্থায় এই মুহূর্তে আসলে কোথাও না যাওয়া ভালো। ধন্যবাদ আপনাদের দুজনকেই। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি গ্রিন কার্ডের জন্য আবেদন করছি, যে আমার অলমোস্ট 10 মাস শেষ, কিন্তু এখনো মানে জাস্ট ফিঙ্গার আপডেট দেখাচ্ছে, আর কিছু দেখাচ্ছে না। কিসের ভিত্তিতে গ্রিন কার্ড পেয়েছেন ভাই? অ্যাজেলাম 10 মাস। রঞ্জা, উনি অ্যাসাইলাম উইন করে গ্রিন কার্ডে অ্যাপ্লাই করেছেন 10 মাস হলো, এখন পর্যন্ত কোনো খবর পাচ্ছেন না। ওয়েট করতে হবে স্যার, অনেক। এটাতে টাইম লাগে, এটাতে আপনাকে ওয়েট করতে হবে। কোনো ক্ষেত্রে কোনোভাবেই অধৈর্য হওয়া যাবে না, এটা আমরা সবাই জানি কি হচ্ছে ওখানে, এবং আপনারা জানেন, সবাই জানে এটা, পেপার পত্রিকা মিডিয়াতে সব জায়গায় আমরা দেখছি যে এখানে অনেক কিছু হচ্ছে, অনেক পরিবর্তন হচ্ছে। আর দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতি পর আমাদের সঙ্গে আবার থাকবেন, আমরা অবশ্যই আমাদের কথা বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা বিরতির পর ফিরে চলে আসলাম। দর্শক, আশা করি আপনারা আছেন ভালো। আমি এখন যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আজকে অনেক প্রশ্ন আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করছি আপনাদের ভালোর জন্য। আমরা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে এবং টেলিফোন থেকে আমরা নেওয়ার চেষ্টা করছি। অ্যাটর্নি রাঞ্জা এবং আমাদের নিকি রিয়াদ দুজনই অত্যন্ত তৎপর এবং তাৎক্ষণিক আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছেন। আমার কাছে এখন প্রশ্ন করছেন এখানে রাকিব হোসেন রায়ান, আমার ভাইয়া আমেরিকার জেলে আছে,
ইন্টারভিউ দিচ্ছে, রেজাল্ট এখনো দেয়নি, এখন কি করণীয় কিছু আছে? ওই রাকিব হোসেন রায়হান উনি প্রশ্ন করছেন, ওনার ভাই আমেরিকার জেলে আছে, ইন্টারভিউ দিচ্ছে, রেজাল্ট এখনো দেয়নি, এখন কি করণীয় কিছু আছে? আমি বুঝলাম না কি জেলে আছে, হ্যাঁ, কি ইন্টারভিউ। জি, এখন এটা উনি এখানে বিশেষ করে উল্লেখ করেননি, বাট আমার মনে হচ্ছে হয়তো বর্ডার ক্রস করার সময় হতে পারে বা এয়ারপোর্টে হতে পারে, যে কোনো একটা বিষয় নিয়ে হয়তো ওরা কাস্টডিতে নিয়ে গিয়েছে, দেয়ার ইজ ইন্টারভিউ ইজ গোয়িং অন অ্যান্ড এভরিথিং, ইন্টারভিউ ইজ বিন ডান, কিন্তু কোনো রেজাল্ট তারা এখন দেয়নি। উনি বলছেন উনি যেহেতু বাইরে আছে, যে উনি কি কিছু করণীয় আছে ওনাদের এখানে? এটাও ডিপেন্ড করে, ইন্টারভিউ আমার মনে হয় ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ বা কি ইন্টারভিউ, সে আমার মনে হয় ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ, সেটাই ইন্টারভিউ হয়। আপনি একটা লয়ারের কাছে যান, আমাদের কাছে আসুন, আমরা হয়তো আপনাকে বন্ডের সাথে হেল্প করতে পারি। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি এখন চলে যাচ্ছি আমরা ফোন লাইভে আবারও। আজকে আমাদের প্রচুর কল আসছে, টেলিফোন আসছে, আপনারা দেখছেন। দর্শক কে আছেন ফোনে এই মুহূর্তে? আমাদের সময় বেশি নাই, আপনি প্রশ্ন করুন প্লিজ, আপনার নাম বলে। হ্যালো, হ্যালো, জি ভাই একটু জোরে কথা বলুন, আপনার নাম এবং প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম হক, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি হক ভাই, আপনার প্রশ্নটা দ্রুত করুন, আপনার প্রশ্নটা দ্রুত করুন প্লিজ। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি এজাইলি, আমার কোর্টে এজাইলাম গ্র্যান্ট হয়েছে গত বছর, তো আমি এক বছর কমপ্লিট করে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো আমার স্পেসিফিক কোশ্চেনটা হচ্ছে 69-এ একটা আছে, প্রশ্ন আছে, যেটা হচ্ছে আমি ভিসা নেওয়ার সময় B2 ভিসা আমি এখানে এসেছিলাম, B2 ভিসা নেওয়ার সময় আমি কোনো তথ্য গোপন করেছিলাম কিনা বা কোনো মানে ফলস ডকুমেন্ট দিয়েছিলাম কিনা। তো আমি আসলে আমার এভিডেভিটে আমি উল্লেখ করেছি কোর্টে, এবং ইউএসসিএস তো আমার মুভ করেছিল কোর্টে, তো আমি এখানে এভিডেভিটে উল্লেখ করেছিলাম যে আমার লাইফ থ্রেটের জন্য আমি অ্যাজাইলাম অ্যাপ্লাই করেছি, এটা আমি এভিডেভিটে আমি উল্লেখ করেছি। যেটা আমি উল্লেখ করছি সেহেতু আমি I-48-এ আমি উল্লেখ করেছি যে আমি ভিসা নেওয়ার সময় আমি এই তথ্য গোপন করেছিলাম আমার ভয়ের জন্য, এটা আমি আমার এভিডেভিটে উল্লেখ করেছিলাম। তো সেহেতু আমি 69টাকে ইয়েস চুজ করেছি, কারণ আমি কোনো মিথ্যা তথ্য দিতে যাচ্ছি না, এবং ইউএসসিএস এবং জজ ব্যাপারটা জানে যে আমার এভিডেভিটে এটা আছে। তো এই ক্ষেত্রে আমি কি 602 একটা ওয়েবার অ্যাপ্লিকেশন করতে হবে, না পার্ট 14-এ আমি এটা একটা নোট দিয়ে দিলে হবে? কারণ আমি 602-তে দেখেছি যে এটার একটা ওয়েবার আছে। জি, তো আমি কি ওয়েবারটা অ্যাপ্লাই করলে ভালো হবে না? জি ভাইয়া, আমাদের সময় একদম সব একেবারে সময় নেই। আর অ্যাটর্নি রাঞ্জা এই কেসগুলো আমরা আগে আলাপ করেছি, উনি একটা স্কিপ করেছেন, একটা উল্লেখ করেছিলেন, কিন্তু এখন কি ওনার এটাতে উনি উল্লেখ করবেন নাকি ওয়েবার চাবেন সেটা জানতে চাচ্ছেন উনি? হ্যাঁ স্যার, আপনি একটা লয়ারের কাছে আমাদের কাছে আসুন। অ্যাকচুয়ালি এখানে আমি লিগ্যাল অ্যাডভাইস দিতে পারবো না, কিন্তু আমি আমাদের ফ্রি কনসালটেশন করি গেহি এন্ড অ্যাসোসিয়েটস, আমাদের কাছে আসুন। আপনার একটু কমপ্লিকেটেড সিচুয়েশনটা, আপনি যে কোয়েশ্চেনটা বললেন, আমরা আপনাকে হেল্প করতে পারি। জি ধন্যবাদ, আপনি আমাদের কাছে আসুন, আমরা আপনাকে হেল্প করব। ধন্যবাদ আপনাদের দুজনকে। অনেকেরই প্রশ্ন আমরা নিতে পারি না, এখানে অনেকেই প্রশ্ন রেখেছেন, এই মুহূর্তে আমরা নিতে পারলাম না, আমরা দুঃখিত, পরবর্তীতে আমরা অবশ্যই নিব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ছিল আজকে আমাদের আয়োজন। সবাইকে আগামী পর্ব দেখার আপনাদেরকে দাওয়াত দিলাম। থাকবেন অবশ্যই আমাদের সঙ্গে, TVN এর সঙ্গে, TVN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।